নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের সীমান্তগুলোতে একটা অদ্ভুত ভিড় হচ্ছে। নতুন না, এর আগে যখন ইলেকটোরাল রোলের স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হচ্ছিল তখনও আমরা এই ভিড়টা দেখেছি। পশ্চিমবঙ্গের নানা জায়গায় বাংলাদেশের ইল্লিগাল ইমিগ্রেন্টরা ছিলেন এবং তারা ভয় পেয়ে সীমান্তে গিয়ে পাড়ি জমাচ্ছেন নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য। এটা আমার মতে এটা সব থেকে ভালো সলিউশন, এই ভয় পেয়ে ফিরে যাওয়া। এবং যতদূর বোঝা যাচ্ছে রাজ্য সরকার এবং দেশের সরকার দুজনেই এটা খুব এনকারেজ করছে, কারণ তাতে অনেকগুলো সমস্যা থেকে মুক্তি ঘটে। এটা তোমার না এটা আমার ইত্যাদি সমস্যা থেকে মুক্তি ঘটে। দ্বিতীয়ত হচ্ছে আহ, যে শুনতে ভালো লাগে বটে যে আইন দেখে ফেরত পাঠানো, কিন্তু বাস্তব হচ্ছে এগুলো আইন করে দিয়ে হবে না। কারণ আইনগুলো এমনভাবে তৈরি হয় যাতে এই ইল্লিগাল ইমিগ্রেন্টদের সুবিধে হয়ে যায়। কারণ যারা এসছে তারা তো প্রমাণ না নিয়ে এসছে, আর আমার দেশে একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে এই এই ধরনের মানুষগুলোকে ঢুকিয়ে নেওয়ার। এর জন্যে অনেক বড় একটা সিস্টেম আছে, যেটা খানিকটা আমরা আলোচনা করেছি, হয়তো আজকের আলোচনাতেও আরেকবার আসবে। কারণ আমি বলতে চাইবো যে এই সমস্যা থেকে শর্ট টার্ম এবং লং টার্মে কিভাবে আমাদের মুক্তি ঘটে। প্রাথমিকভাবে বলি, যা করার আমাদেরই করতে হবে। বাংলাদেশের কাছ থেকে যদি আমরা কোনো সহযোগিতা আশা করি তাহলে ভুল। এর সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে আমরা যে বর্ডার ফেন্সটা দিয়েছি সেই বর্ডার ফেন্সটা আইন মেনে, দুদেশের ভেতর যে চুক্তি আছে সেটা মেনে, জিরো লাইন মানে যেখানে থেকে আমাদের বর্ডার শুরু হচ্ছে তার 150 গজ ভেতরে আমাদের ফেন্সটা থাকে। নিয়ম অনুযায়ী আমাদের দিকের 150 গজ, বাংলাদেশের দিকে 150 গজ, 300 গজ নো ম্যানস ল্যান্ড হওয়ার কথা। এখানে কেউ আসবে না, দু দলই দূরে থাকবে। কিন্তু বাস্তবে আমি 100 ছবি দেখাতে পারি, এমনকি বড় বড় মানে ওয়েস্টার্ন মিডিয়ায় বেরোনো ছবিতে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের দিকে নোম্যান্স ল্যান্ডে কেউ ফুটবল খেলছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ প্রেম করছে। সুতরাং বাংলাদেশের দিকে তাদের বর্ডার ম্যানেজমেন্ট বলে কিছু নেই। কেন এ প্রসঙ্গে এই মুহূর্তে অবতারণা করা আহ, উচিত, মানে এই মুহূর্তে করতে গেলে অনেক সময় চলে যাবে। ছোট কথায় বলা যায় যে এই ধারণাটা ওরা একটা অদ্ভুত ধারণা নিয়ে থাকে। একটা নিঃসন্দেহে ক্যাপাসিটি ইস্যুজ আছে, কিন্তু আরেকটা হচ্ছে তারা মনে করে যে আহ, যে যতটা পারা যায় নিয়ে নাও, এবং এটা নেওয়াটা এক ধরনের সামাজিকভাবে স্বীকৃত যে এটা করব, তো কেন করব না, ওটা আমাদের। আপনারা জানেন যে একটা একটা ধরনের এবং যখন ইউনূস সরকার ছিল তখন ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা একজন তো একটা ম্যাপ দিয়ে দিল যে কিভাবে গ্রেটার বাংলাদেশ হতে পারে ফেসবুকে। আহ, তো আরেকজন ছাত্র নেতা আর নানান লোক তারা এই আমরা নর্থ ইস্টটা নিয়ে নেই, এই চিকেন স্নেকটা নিয়ে নেই জাতীয় অদ্ভুত সমস্ত কথাবার্তা বলতে শুরু করলো। এবং এই কথাগুলো বলা দিয়ে একটাই প্রমাণ হয়, এরা যে নিতে পারবে প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে একটাই জিনিস প্রমাণ হয় যে সামাজিক পরিস্থিতিটা, কোন সামাজিক পরিস্থিতি থেকে এই কথাগুলো বলা হয়। কেন ভারত বিরোধী কথা বললে ওখানে একটা বেশ দাম পাওয়া যায়। তো এটা হচ্ছে একটা সামাজিক, আপনি রোগ বলতে পারেন, বা এটা ওদের সামাজিক পরিস্থিতি, আমরা এইভাবেই বলতে পারি। তো এই পরিস্থিতিতে যা করার আমাদের করতে হবে। কারণ প্রথম কথা হচ্ছে যে সুখ শুনতে ভালো লাগে, অবশ্যই বহু একেবারেই সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা নানান খোঁজে আসেন। আহ, এবং দুটো দেশ এককালে এক ছিল জিওগ্রাফি দিয়ে, নানান ধরনের রুটস যেগুলো তাদের আছে, সুতরাং সেটাকে ব্যবহার করে তারা এপাশে এসে কর্মসংস্থানের জন্য আসেন, আজ থেকে নয় বহুদিন। এবং
তাতে তাতে একভাবে দেখতে গেলে পরে যে এই ধরনের সিম্প্যাথেটিক একটা জায়গা হয়তো হতেও বা পারতো, কিন্তু সেটা ততক্ষণ সম্ভব নয়। এটা সম্ভব নয় বাস্তবে দুটো কারণে। একটা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে কোনো সহযোগিতা নেই। যদি বাংলাদেশ তার বর্ডার ম্যানেজমেন্ট করত, তাহলে আমরা ওয়ার্ক পারমিট ইস্যু করার ব্যাপারে অন্তত আমি অতীতে এ নিয়ে লিখেছি বা বলেছি যে ওয়ার্ক পারমিট ইস্যু করা যাক এদের জন্য, যে তুমি আসবে 3 মাসের ওয়ার্ক পারমিট। কারণ বিজনেস ভিসা টিসা এগুলো অনেক জটিল হয়ে যায়। যেটা ওই ধান কাটতে আসছে বা কোথাও দুটো বেগার খাটতে আসছে, রাস্তাঘাটের কাজ করতে আসছে, তাদের পক্ষে বিজনেস ভিসা ওভাবে হয় না। কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু করা গরিব লোকের জন্য যে এদিকে এসে মজুর খাটবে। কিন্তু সেটা তখন সম্ভব যখন বাংলাদেশের দিকে সিভিয়ার রেস্ট্রিকশনস হবে, তারা যখন বর্ডার ম্যানেজমেন্টে জোর দেবে এবং তারা বাকি অ্যাক্টিভিটিগুলো যেটা খুব জটিল সেটা আটকাবে। আমি কয়েকদিন আগে একটা ইংরেজিতে পডকাস্ট করেছি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। গ্লোবাল অর্গানাইজ ক্রাইম ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 6 ধাপ পিছিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে অবনতি ঘটেছে, এবং সেখানে দেখা যাচ্ছে আর্মস স্মাগলিং ভীষণভাবে বেড়ে গেছে আরো অনেক স্মাগলিং এর সঙ্গে। তো সুতরাং আমরা এটাকে আর নিতে পারি না। আমরা আমাদের দিক থেকে এই ধরনের আমাদের দেশে নানান ধরনের টেররিস্ট অ্যাটাক ইত্যাদি ইস্যু আছে। আর গত 2 বছরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা পাকিস্তানি আইএসআই এবং তারা ভীষণভাবে অ্যাক্টিভ। সুতরাং আমরা তাদেরকে এখানে কোনোভাবে 1 ইঞ্চি জায়গা ছাড়তে দিতে পারি না। তাই এই ঘুষপেটিয়া ভাগানোটা খুব জরুরি হয়ে পড়েছে দেশের জন্য। দেশ জুড়ে এই ড্রাইভগুলো চলছে এবং অবশ্যই তারা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে সারা দেশে ছড়ায়, মূলত পশ্চিমবঙ্গ দিয়ে। আরো নর্থ ইস্টের দিক থেকেও খানিকটা এসে ঢোকে, তবে ওদিক দিয়ে ওইভাবে ঢুকে আসাটা অতটা সহজ নয় এখন আর। এখন এর আহ, এই প্রেক্ষিতে সুতরাং করা হচ্ছে, এবং এরা যেন আমরা সরকার আমাদের দিক থেকে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি বলে দিয়েছেন যে কোনো ডিটেনশন সেন্টার হবে না। আবার মুখ্যমন্ত্রী একটা হোল্ডিং সেন্টারের কথা বলেছেন সব ডিস্ট্রিক্টে। এখন এইগুলো আসলে এই যে হোল্ডিং সেন্টার, তাতে আজকেও দেখছিলাম 8 বা 10 জনকে নিয়ে গিয়ে রেখেছে। আহ, তো আহ, এগুলো মূলত হচ্ছে ভয় পাওয়ানোর ইনস্ট্রুমেন্ট, যাতে এরা চলে যায়। তাহলে আমাদের সমস্যা অনেক কমে। তাহলে আমরা আমাদের আমাদের দিক থেকে আরেকটা নতুন কিছু করতে হয় না, ফার্স্ট লটে লোকে ওদিকে চলে যাক। এই অবধি ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে আগামীতে যে এরা আবার ফিরে আসবে না, তার কি শিওরিটি আছে? আমি গত আহ, এই এসআইআর এর সময় থেকে ইত্যাদি নানান ধরনের ইন্টারভিউতে বা যেগুলো টিভি ক্লিপস ইত্যাদিতে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে, ওই গরিব মানে সাধারণ লোকগুলো, তারা বলছে যে সে এর আগে একবার চলে গেছিল, আবার ফিরেছে। তো সবই স্বাভাবিক। সে আহ ওদিকে সে কষ্টে আছে, সে এদিক থেকে এক পাশে এসে 4টে কাজের জায়গা নেবে, তো কাজের সন্ধানে আসবে, এটা তো হয়। কিন্তু আহ, তার মানে হচ্ছে এই যে বারবার এন্ট্রি আর রিএন্ট্রি হচ্ছে, তার মানে হচ্ছে বা এই যে আজকে গিয়ে বর্ডারে গিয়ে লাইন লাগিয়েছে হাকিমপুর সীমান্ত, বোধহয় অন্যান্য আরো 5টা সীমান্তেও হয়েছে, তার মানে হচ্ছে যে এরা কিন্তু, এবং যে রেট গুলো বলা হচ্ছে 3,000 থেকে 7,000, এই টাকা দিয়ে ওরা আমাদের দেশে আসে। মাইন্ড ইউ, গ্লোবাল অর্গানাইজড ক্রাইম ইন্ডেক্স দেখাচ্ছে বাংলাদেশ থেকে হিউম্যান ট্রাফিকিং অসম্ভব বেড়ে গেছে। এবং এই হিউম্যান ট্রাফিকিং কিন্তু ভারত দিয়েই হয়। ওরা স্বীকার করে না, বলে না এটা নিয়ে। এর একটা মূল রুটই ভারত। তো সুতরাং আহ, মানে তারা দেশটাকে যা বানিয়ে রেখেছে, সুতরাং হিউম্যান ট্রাফিকিং হবে, মানুষ যে কোনো উপায় অন্যদিকে চলে যাবে, এগুলো স্বাভাবিক। এখন তার চোটটা আমাদের উপর পড়ে। আহ, তো সেই জায়গা থেকে আমাদের যেটা লক্ষ্য থাকা উচিত, লং টার্মে যেন আমাদের বর্ডার ম্যানেজমেন্ট আরো ভালো হয়। ফেন্সিং অবশ্যই একটা প্রাথমিকভাবে একটা ইস্যু, যেটা সরকার, রাজ্য সরকার ইমিডিয়েটলি জমি দিয়ে দিয়েছে এবং দিচ্ছে। এবং খুব তাড়াতাড়ি ওই ফেন্সিং এর যে গ্যাপ গুলো আছে, সেই গ্যাপ গুলো ফিল আপ করে দেওয়া হবে, ফেন্সটা হবে। কিন্তু এইটুকুতেই সমস্যার সমাধান হবে না। আমি বর্ডার এলাকায় আমি প্রচুর স্টাডি করেছি।
তো ফলে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই, যদি রাজ্য সরকারের মনে হয় তারা আমার কাছ থেকে আর কিছু তাদের নেওয়ার আছে, পাওয়ার আছে, তারা যোগাযোগ করতে পারেন, আমি সেগুলো বলতে পারি। কিন্তু আপাতত যেগুলো বলতে চাই সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে এখানে এই গোটা জিনিসটাকে হিন্দু মুসলমান দিয়ে দেখা উচিত নয়। কারণ মূল জিনিসটা হচ্ছে এখানে টাকা, টাকা এবং ইকোসিস্টেম। পশ্চিমবঙ্গ দরিদ্র, কোনো সন্দেহ নেই। এবং তার উপর হচ্ছে যে এইটাকে যে আমরা যে গ্রোথ যেহেতু আমাদের নেই, সেই জন্যে এই ধরনের ইল্লিগাল ইকোনমিগুলোকে আমাদের রাজনৈতিক দলগুলো এতদিন ধরে বাড়িয়ে গেছে। এটা শুরু করেছে সিপিএম, এবং পরবর্তীতে প্রাথমিকভাবে ভোটার বানানো একটা চক্র ছিল, সেই চক্রটাই তৃণমূল নেয়, কিন্তু আরো অনেক জোর বাড়িয়ে দেয় উম, তাদের মুসলমান ভোট দরকার ইত্যাদি ইস্যুতে। আহ, এবং তারা বেসিক্যালি অ্যাবিউজ করে একটা ধর্মের মানুষকে, তাদেরকে ঠেলে দিয়ে নানান ধরনের অনৈতিক কাজে ঠেলে দিয়ে তারা অ্যাবিউজ করেছে। সেটা তাদের ধর্মের মানুষদের বুঝতে হবে যে তারা অ্যাবিউজড, আমরা বললে তো হবে না। কিন্তু প্রাথমিক যেটা সেটা হচ্ছে আপনি যদি দেখেন, আমি যেমন ধরুন, আমি ক্যাটল স্মাগলিং বা গরুর স্মাগলিং নিয়ে আমি প্রচুর স্টাডি করেছি, গ্রাউন্ড স্টাডি। আপনি যদি পেট্রাপোল বর্ডার থেকে 20 কিলোমিটার, 10-15 কিলোমিটার যদি ঘোরাফেরা করেন, তাহলে এখানে কয়েকটা বড় বড় রুট আছে। এই সবকিছুই হয় কিন্তু রুট দিয়ে, কোনো কিছু আজকে এখান দিয়ে চারটে চলে গেল, ওখান দিয়ে চারটে চলে গেল, ব্যাপারটা এরকম হয় না। তো আমি এক একটা রুট আছে যেখানে আমি 14 সালে গিয়ে দেখেছি এক এক রাতে 2,500-3,000 করে গরু বেরোয়। কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে গরুর স্মাগলিং আমরা চাইছি না, এটা একটা ব্যাপার, কিন্তু আসলে কেন এটা বিপজ্জনক? গরুর স্মাগলিংটা যখন হচ্ছে তার মানে হচ্ছে আপনার বর্ডারের লুপহোলটা দেখিয়ে দিচ্ছে ও। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে তার বদলে যে টাকাটা আসছে, এই টাকাটা সব যেটা হয়, আহ, তার মানে একটা ইল্লিগাল প্রসেসে টাকাটা আসছে। সেকেন্ড হচ্ছে বা থার্ড হচ্ছে যে এই সব সময় পুরো টাকায় আসে না, এর সঙ্গে ফেক কারেন্সি দেওয়া হয়। এই মাধ্যমেই সোনা পাচার হয়, এদিক থেকে গরু গেল, ওদিক থেকে সোনা এলো। এবার আমি দেখেছিলাম যে এই যে গরুর ট্রেডটা, এটা ভারতবর্ষের 7-8টা কার্টেল কন্ট্রোল করে, এক একটা $multi-million কার্টেল, মানে এক একটার অ্যাভারেজ সাইজ 700-800 মিলিয়ন ডলার। যেটা যদি আপনি আমাদের টাকায় করেন তাহলে সামথিং অ্যারাউন্ড, ধরুন আজকে ধরুন 93 টাকা 92 টাকা করে ডলার, সুতরাং আপনি ধরে নিতে পারেন যে 7-8 হাজার কোটি টাকার এক একটা সিন্ডিকেট, এত বড়। তো এবার কি হয়, এরা যে এই ট্রেডের যে ভেহিকল গুলো নেয়, আপনি যদি বর্ডারে গিয়ে দেখেন, আপনি পশ্চিমবঙ্গের বর্ডারে যদি যান, তাহলে দেখবেন যে জায়গা দিয়ে গরুগুলো পেরোয়, সেই জায়গার গ্রামগুলো, এই গরুগুলো দিনের বেলা ওই বাড়িগুলোতে থাকে। এটাতে কিছু বলার নেই। আপনার বাড়িতে, আমার বাড়িতে আমি যদি 10টা গরু রাখি, 6টা গরু রাখি, আপনি কি বলবেন? এই এবং যাদের বাড়িতে থাকছে, এই পুরো গ্রামগুলো যেখান দিয়ে পেরোয় 100% হিন্দু, একটাও মুসলমান থাকে না সেসব গ্রামে। এটা সিম্পলি আইনকে ফাঁকি দেওয়ার জন্য। কারণ আমি হিন্দু, আমি আমার বাড়িতে গরু রেখেছি, ওই গরুটাই রাত্রিবেলা ও পাশে চলে যায়, ও পাশের গ্রামটা অবশ্যই মুসলমান। এবং ওখানে নিয়মটা সহজ, ওরা ওদের জন্য সুবিধের জন্য যেটা করেছে যে ওরা ওখানে গরুটা ঢোকার পর 500 টাকা দিয়ে একটা স্ট্যাম্প দিয়ে দেয়, ব্যাস লিগাল হয়ে গেল। ওরা ওরা স্মাগলিংটাকে সুতরাং অফিসিয়ালি ওরা এনকারেজ করেছে, কিন্তু হাসিনার সময় এটাতে একটা রোক লাগানো হয়। হাসিনার সময় অনেকগুলো ভালো কাজ হয়েছে বর্ডার ম্যানেজমেন্টের দিকে, ফলে একটা তখন একটা প্রেশার পড়েছিল, কিন্তু খুব বেশি তো সম্ভব না, সামাজিকভাবে এতদিন ধরে এটাকে মানিয়েছে ওরা। তো ব্যাক টু দ্য টপিক। এখন দেখুন, এখানে দেখবেন যে জায়গাগুলো দিয়ে পেরোয়, সেই জায়গাগুলোতে ইনভেরিয়েবলি খুব সরু নদী থাকে, আর যেটা ইন্টারন্যাশনাল বর্ডার সেটা নদীর মাঝে আছে, এবং এখানে আপনি কোনো ফেন্স নেই। তো এটা আমি বললাম আপনাকে পেট্রাপোলের 10-15, আমি গ্রামটার নাম ভুলে যাচ্ছি এই মুহূর্তে, অঞ্চল তো আমি আমার রয়েছে, লেখাও রয়েছে। তো সেখান দিয়ে আমি দেখেছি। আবার দেখুন, আহ সোনাই বলে একটা নদী আছে বসিরহাট সাব ডিভিশনে। বসিরহাটে সেই সোনাই নদী বেসিক্যালি একটা খাল, এবং এর দুপাশে বাড়ি, ঠিকলি বাড়ি আছে।
তো এখান থেকে শুধু গরু না, হিউম্যান ট্রাফিকিং হয়, মেয়েদের আনা আনা হয়, সেই মেয়েদের বা মানুষ আসছে, তারা অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। এ আমার নিজের দেখা এগুলো সার্ভেতে। আর একটা জায়গা আপনাকে আমি বলতে পারি, যে যেখানে ধরুন দক্ষিণ দিনাজপুরের হিলি, আপনারা কজন গেছেন জানি না, যে শহরের মাঝখান থেকে ইন্টারন্যাশনাল বর্ডার যাচ্ছে, এবং এবং শুধু কয়েকটা পিলার আছে আর কিছু বিএসএফ দাঁড়িয়ে আছে। এটা হলো শুধু শহরের গল্প। আপনি যদি একটুখানি ভেতরটায় চলে যান গ্রামের দিকে, বাড়িগুলো একেবারে ধরুন একটা একটা গ্রামের যেরকম সরু রাস্তা হয়, তো সরু রাস্তার এপাশে ওপাশে বাড়ি, এটা হচ্ছে একদিকটা বাংলাদেশ, একদিকটা ইন্ডিয়া। কোথাও দেখবেন একটা পুকুর পাড়ের ভেতর দিয়ে, কখনো পুকুরের মাঝখান দিয়ে বর্ডার গেছে। এখন অতীতে যে বর্ডার হয়ে গেছে, আজকে তো আর সেগুলো সরানো সম্ভব নয়, কিন্তু যেটা করা সম্ভব সেটা হচ্ছে আহ, এই যে বর্ডারে আমি যেগুলো বললাম, যে যেখানে বললাম হিন্দু গ্রাম আছে, এবং এরা যে কি পরিমাণ স্মাগলিং করে, সেটা এই গ্রামগুলোতে গেলেই আপনি বুঝতে পারবেন। এই অঞ্চলগুলোতে যে বিরাট বিশাল 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 প্রাসাদোপম বাড়ি দেখতে পাবেন, অমন বাড়ি একটা করতে আপনি যদি সাধারণ কনস্ট্রাকশন কস্ট জানেন, তাহলেই আপনি বুঝতে পারবেন বাড়িটা করতে কত টাকা লেগেছে। আর জমির দাম ওইসব অঞ্চলে যেহেতু স্মাগলিং হয়, ওই জন্য দরকার, ওই জন্য জমির দামও আকাশ ছোঁয়া। সুতরাং আপনি বুঝতে পারবেন যে এই লোকটার কাছে কত টাকা আছে। তো এবং সেই টাকা ওই গড ফর সেকেন্ড ল্যান্ডে কোত্থেকে আসে? আর তো কোনো উপায় নেই রোজগারের। তো তাহলে আহ, আমার যেটা মনে হয়, আমরা যদি লং টার্মে চাই এর সলিউশন, তাহলে কিন্তু আমাদের এই যে বর্ডার এলাকাগুলোতে, আহ, যেমন দক্ষিণ দিনাজপুরের হিলি তো অবশ্যই, এবং এইখানে সোনাই নদী, এখানে ইছামতির মাঝখান দিয়ে অনেক জায়গায় আছে বর্ডার, এবং যেখানে যেখানে ফেন্সিং নেই, এই জায়গাগুলোতে যেটা করতে হবে, আমার পপুলেশনকে রিলোকেট করতে হবে। এর কোনো সেকেন্ড অপশন নেই। কাজটা শুনতে যত বড় লাগছে, কাজটা তত বড় নয়। এই যে পপুলেশন গুলো বর্ডারে থাকে, এরা ভেরি মাচ স্মাগলিং এর সঙ্গে যুক্ত, সমস্ত অনৈতিক কাজের সঙ্গে এরা যুক্ত, ভীষণ রকম যুক্ত। আমি কালিয়াচকে দেখেছি, যেখান থেকে এফআইসিএন বা ফেক কারেন্সি আসে, সেখানে দুটো ফেন্সিং এর পরে একটা গ্রাম আছে, ওই গ্রামটাতে হচ্ছে, ওটাই হচ্ছে জায়গা। এবার গুলতির মতো জিনিস দিয়ে জিনিস ছোঁড়ে এপাশ থেকে ওপাশ, সেটা কখনো সবকিছু শুধু ওদিক থেকে আসছে, চুরি হচ্ছে তা নয়, কিন্তু আমাদের দিক থেকেও যাচ্ছে, ফেন্সিডিল ছুঁড়ে ওদিকে দিয়ে দিল। গরু আমাদের দিক থেকেই তো যাচ্ছে। তো এখন অনেকগুলো উপায় আছে। একটা হচ্ছে গরুটা আটকানো যাবে, কারণ এই যে বিজেপি সরকার এসছে, তারা অবশ্যই গরুটা তো আমার বর্ডার দিয়ে ট্রাকে করে বা হাঁটিয়ে যেভাবে হোক বর্ডারে যেতে হয়, ওখানটায় আটকে দিলে পরেই আর ওই অব্দি যেতে পারবে না। সুতরাং সেই রেস্ট্রিকশনটা এবার ভারতের নানান জায়গায়, আপনি খারাপ ভাবুন ভালো ভাবুন, যারা ওই সো কল্ড এই ধরনের রাইটস গ্রুপ, হিন্দু রাইটস গ্রুপ, যারা ওই গরুর পাচারের পেছনে পড়ছে, আপনার খারাপ মনে হতে পারে, কিন্তু সেখানে একটা ভালো কাজ হচ্ছে, যে এই যে ট্রাফিকটা কমে যাচ্ছে আমার বর্ডারে এসে, আমাদেরকে এটা আটকাতেই হবে যে কোনো উপায় হোক। তো আমরা যদি চাই, আমরা সুস্থভাবে, আমাদের যদি ক্রাইম আমাদের এখানে কমাতে চাই, আপনারা অনেকেই জানেন না যে কলকাতা শহরে এরকম প্রচুর কেস আমি ট্র্যাক করেছি। কলকাতা শহরে যে বা আশেপাশের অঞ্চলে যে শত চুরি ডাকাতি হয়, ইনফ্যাক্ট ফেন্সিং হবার পর অনেক কমে গেছে। স্টিল মোটরসাইকেল চুরি একটা সময় তো র্যাম্প্যান্ট ছিল, ইঞ্জিনটা নিয়ে যেত এবং এই ইঞ্জিনগুলো সমস্ত বাংলাদেশে চলে যেত, মোটরসাইকেল স্মাগল হয়ে বাংলাদেশে চলে যায়। তো আপনাকে আটকাতে হবেই এইগুলোকে, যদি আপনার এখানকার ক্রাইম, পশ্চিমবঙ্গের ক্রাইম, ভারতের ক্রাইম, টেরোরিজম আপনি কমাতে চান। আহ, কারণ টেরোরিজম শুধু একা এসে একটা বোমা হয় না, টেরোরিজমের সঙ্গে একটা ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক থাকে, টাকা লাগে সবকিছুতেই। তো সুতরাং এগুলোকে আটকাতে হবে। সেই আমার একটা মনে হয় যে এই যে বর্ডার পপুলেশন, এটার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে কাজ করতে হবে একসঙ্গে, এবং স্কিম আনতে হবে। যে হয়তো দেখবেন বেশি নয়, হয়তো এক একটা বর্ডার ধরে, যেখানে যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, তার পাশে 100 গজ আপনি সেই বাড়িগুলোকে আপনি রিলোকেট করিয়ে দিচ্ছেন আরেকটা জায়গায়। মানুষ টাকার কাছে বশ, সুতরাং প্রচুর টাকা দিয়ে খুব সুন্দর পিএমএওয়াই ইত্যাদি আরো ভালো কোনো স্কিম আনা যেতে পারে, তাদেরকে ভালো বাড়ি করে সরিয়ে দিন, সরিয়ে দিন তাদেরকে, আপনার লং টার্ম প্রবলেম সলভ। যতক্ষণ এরকম পুকুর পাড় দিয়ে
বটগাছের গোড়া দিয়ে যতক্ষণ বর্ডার চলে যাবে, ততক্ষণ এই বর্ডারকে ইনফিল্ট্রেশন বন্ধ করা অসম্ভব, হতেই থাকবে। তাই আমরা একটা লং টার্ম সলিউশনে যাই। আর এখানে আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই। আমাদের এখানে এটা গত কিছু বছরে হয়েছে যে বিএসএফ কি করছে, বিএসএফ কি করছে। আপনি আর বিএসএফ আলাদা না। আপনি চোর হলে বিএসএফ ও চোর, আপনি ভালো হলে বিএসএফ ও ভালো। বিএসএফ মানে কতগুলো মানুষ, তারা এমন কোনো বিরাট কোনো মাইনে পায় না সেই জওয়ানরা, তারা মশার কামড় খেয়ে জোঁক তার মাঝখানে ডিউটি করে। আপনি যদি কতটা বর্ডারে, যারা আপনারা কেউই হয়তো বেশি বিশেষ ঘোরেননি, আমি ঘুরেছি। ভারতবর্ষের 7,000 কিলোমিটার বর্ডার, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, এই পুরো বর্ডার আমার ঘোরা। সমস্ত গেটে আমি গেছি, প্রায় 60খানা গেট আছে এখানে, আমি গেছি। তো ফলে আমি যা বলছি সেটা হচ্ছে আমার আঁখো দেখা হাল। তাতে আপনি যদি আপনি বিএসএফ এর ঘাড়ে ছেড়ে দিলে হবে না। আর কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে যে 50 কিলোমিটার বর্ডার থেকে 50 কিলোমিটার বিএসএফ এর কমান্ড এরিয়া বলে যে আইনটা এনেছে, আমার মনে হয় সেটাও খুব একটা কাজের না। এটা ঠিক হয়নি। কারণ হচ্ছে বিএসএফ এর সেই ক্যাপাসিটিটাই নেই। সাধারণ চোর ওই 50 কিলোমিটারের ভেতর তো সাধারণ চুরিও হয়, সাধারণ মারামারিও তো হয়। আবার সেই সাধারণ মারামারির সঙ্গে তো একটা ক্রিমিনালও যুক্ত থাকতে পারে, যে স্মাগলার। তো সুতরাং আপনার বিএসএফ এর পক্ষে এত জিনিস সামলানো সম্ভব না। বিএসএফ ইজ নট পুলিশ, সে ট্রেন্ড না এসব করার জন্য। তাই এইটা আমার মনে হয় উইথড্র হওয়া উচিত। তার বদলে যেটা হওয়া উচিত, পুলিশের দায়িত্বটা নেওয়া উচিত। পুলিশ তো বাফার তৈরি করবে। বিএসএফ এর কাছে যেমন 5 কিলোমিটার এরিয়া, সে সেইটাই দেখুক। এবং সেখানে যে বেগরবাই করবে, তাকে বিএসএফ কে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে। আমরা যদি এগুলো করি, এবং এটা আনপপুলার ওপিনিয়ন বিশেষত বাংলাদেশে এবং অনেকের কাছে, আমাদের যে আমাদের বর্ডার ডেথ অনেক কমে গেছে, 1/3 হয়ে গেছে গত দশকে। কিন্তু এটা ততক্ষণ কমবে না যতক্ষণ না বাংলাদেশ সহযোগিতা করছে, বাংলাদেশ স্মাগলিং আটকাচ্ছে। বাংলাদেশ যদি স্মাগলিং আটকায়, হিউম্যান ট্রাফিকিং আটকায়, তাহলে আমাদের দিকেও এটা কমে যাবে। কিন্তু আপাতত যা জিওপলিটিক্যাল সিচুয়েশন, তাতে কোনোভাবে এতে ঢিলে দেওয়া চলবে না। কারণ যে লোকগুলো আসছে আপাতভাবে মজুর, আপাতভাবে গরিব, আপাতভাবে তমুক, কিন্তু তাদের মধ্যে যে টেররিস্টরা নেই সেটা আপনিও জানেন না, আমিও জানি না। এবং এইভাবেই টেররিস্টরা আসছে, আসে। ধন্যবাদ পডকাস্ট উইথ প্রতিম দেখার জন্য।